সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, বিবিএস পাস শ্রেণী ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমাদের বিষয় ব্যবসায় যোগাযোগ, কোড 122603। আমরা আজ পড়ব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ। চলো আমরা আমাদের বিষয়ে যাই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু পয়েন্ট দিয়েছি। তার আগে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ কী এবং অনানুষ্ঠানিক যোগাযোগ কী তা নিয়ে একটু আলোচনা করি। আমরা স্ক্রিনে যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা। তাহলে এই আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধা পড়ার আগে আমরা জানি আনুষ্ঠানিক যোগাযোগ কী। প্রত্যেকটা সংগঠনের অভ্যন্তরে যোগাযোগ সংগঠিত হয়। আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ। এই প্রত্যেকটা যোগাযোগ যে নিয়ম নীতি মেনে প্রতিষ্ঠানে যোগাযোগটা করা হয় সেটাই হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। তাহলে একটা প্রতিষ্ঠানের ভেতরে আমরা যে যোগাযোগগুলি এতদিন পড়ে আসছি বা সাধারণত হয়ে থাকে, মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, উলম্ব যোগাযোগ, সমান্তরাল যোগাযোগ, এই যে বিভিন্ন ধরন, বিভিন্ন মাধ্যমগুলো, এগুলি কিন্তু প্রত্যেকটাই আনুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পড়ে। যোগাযোগ প্রতিষ্ঠানের ভেতরে একটা নিয়ম নীতি মেনে অনেক দিনের প্রচলিত একটা পদ্ধতিকে দাঁড় করিয়ে যোগাযোগটা সংগঠিত হয়, ধরে রাখার জন্য সংগঠিত হয়। এই জন্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগগুলো এক কথায় আনুষ্ঠানিক যোগাযোগ। তাহলে আমি কি বললাম যে বিভিন্ন নিয়ম নীতি মেনে দুই বা ততোধিক কর্মী অথবা দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে যে যোগাযোগগুলি সংগঠিত হয় তাই হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। এই আনুষ্ঠানিক যোগাযোগ চ্যানেলে আমরা এতদিন বিভিন্ন ধরনের যোগাযোগ দেখেছি, তাই না? যেমন উলম্ব যোগাযোগ, সমান্তরাল যোগাযোগ, তারপরে কৌণিক যোগাযোগ। আর এখন আমরা এই যোগাযোগগুলোকে বিভিন্ন আনুষ্ঠানিক পর্যায়ে ভাগ করে পড়ছি, সেটা আনুষ্ঠানিক যোগাযোগ। এখন আসো, আমরা এই যে যোগাযোগগুলো দেখেছি, এই যোগাযোগগুলোর যে মাধ্যমগুলো আমরা পড়েছিলাম তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম কি ছিল? লিখিত মাধ্যম এবং মৌখিক মাধ্যম। মৌখিক মাধ্যমে কথোপকথন, টেবিল আলোচনা, তারপর বৈঠক, কনফারেন্স, এগুলো ছিল। আর লিখিত মাধ্যমে কি ছিল? প্রতিবেদন, মেমো, এগুলির মাধ্যমে জানানো, চিঠি। আনুষ্ঠানিক যোগাযোগে সবচেয়ে গ্রহণযোগ্য এই মাধ্যমগুলো, এবং এই জন্যই আনুষ্ঠানিক যোগাযোগ যেহেতু লিখিত হয় এবং এর একটা গ্রহণযোগ্যতা থাকে, এই জন্য এটা সর্বোপরি আমাদের ব্যবসায়িক মহলে বা সাংগঠনিক মহলে গ্রহণযোগ্য একটা পদ্ধতি। এখন আসো, এর কিছু সুবিধা আছে, আমরা সুবিধার পয়েন্টগুলো পড়ি। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সুবিধাগুলো। এক নম্বর সুবিধা হচ্ছে মনোযোগ বৃদ্ধি। আনুষ্ঠানিক যোগাযোগে যে দুই পক্ষ যোগাযোগ সংগঠিত করে তারা চ্যানেলের প্রেরক এবং প্রাপক দুই পক্ষই খুব বেশি মনোযোগ দিয়ে তথ্য প্রেরণ করে, এবং যিনি প্রত্যুত্তর প্রদান করেন তিনিও খুব সতর্কতার সাথে, মনোযোগের সাথে তিনি প্রত্যুত্তরটা প্রেরণ করে থাকেন। তাহলে আমরা কি দেখছি? আনুষ্ঠানিক যোগাযোগে তথ্য প্রেরণের ক্ষেত্রে এবং তার ফিডব্যাক প্রেরণের ক্ষেত্রে খুব বেশি মনোযোগী হওয়াটা সর্বোপরি প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠিত নিয়ম। এরপরে এসছে সূত্র হিসাবে ব্যবহার। আমরা জানি
যে আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের স্বীকৃত একটা যোগাযোগ চ্যানেল, এবং এই চ্যানেলে যে বার্তাগুলো প্রেরণ করা হয় সেগুলি সাধারণত স্থায়ী বার্তা হিসাবে বা দলিল হিসাবে সংরক্ষণ করা হয়, এবং এই জন্যে ভবিষ্যতের প্রয়োজনে এগুলো একটা সূত্র হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এবং বার্তাগুলো কি বললাম, স্থায়ী দলিল হিসাবে ব্যবহৃত হয়, সংরক্ষণ হয়, এবং প্রয়োজনে ভবিষ্যতে এগুলো একটা সূত্র হিসেবে ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় খেয়াল রাখবা। সূত্র হিসাবে ব্যবহার কি, আনুষ্ঠানিক যোগাযোগে যে তথ্যগুলো প্রেরণ করা হয়, এগুলো যেহেতু প্রতিষ্ঠান স্বীকৃত, এই জন্য বার্তাগুলো সবসময় স্থায়ী দলিল হিসেবে কাজ করে এবং সূত্র হিসেবে ব্যবহার করে। এরপরে এসছে নির্ভরশীলতা। প্রতিষ্ঠানের নিয়ম নীতির গুলিকে অনুসরণ করে যেহেতু আমরা আনুষ্ঠানিক যোগাযোগগুলি করে থাকি, এই জন্য এই যোগাযোগ বার্তার যে তথ্যগুলি প্রেরণ করা হয় তার উপরে সাধারণত প্রাতিষ্ঠানিক উভয় পক্ষ, প্রেরক এবং প্রাপক, সবসময় নির্ভরশীল থাকে। এখানে এই নির্ভরশীলতা, তথ্যের বিকৃতি মুক্ততা, শৃঙ্খলা বিধান, এগুলি প্রত্যেকটাই কিন্তু একটাই এর নেপথ্যে কথা, সেটা হচ্ছে নির্ভরশীলতাও কি, আমরা যেহেতু প্রাতিষ্ঠানিক যোগাযোগগুলোকে একটা স্বীকৃত মাধ্যমে প্রতিষ্ঠানে সবসময় চিরাচরিত নিয়ম অনুযায়ী কি করে থাকে, এই জন্য এই নির্ভরশীলতা বেশি, এবং এই জন্য তথ্যের বিকৃতিও খুব বেশি হয় না। তথ্য বিকৃতি মুক্ত থাকে এবং শৃঙ্খলা বিধানও সম্ভব হয়। এই তিনটাই হচ্ছে যেহেতু সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করে থাকি, এই জন্যে সূত্র হিসাবে ব্যবহার করা হয়, নির্ভরশীলতা বেশি থাকে, তথ্যের বিকৃতি মুক্ত থাকে এবং শৃঙ্খলা বিধান করা যা পুরো প্রতিষ্ঠানে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সমন্বয়ের সহায়তা। এটা আমরা জানি ব্যবস্থাপনার একটা মৌলিক কাজ হচ্ছে সমন্বয় সাধন, এবং সমন্বয় সাধনে এই সূত্র খুব ইম্পর্টেন্ট, মনোযোগ খুব ইম্পর্টেন্ট, এবং সর্বোপরি শৃঙ্খলা বিধানটা ইম্পর্টেন্ট। এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগে সমন্বয় সাধন আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে, এবং এটা সমন্বয় সাধনের একটা পূর্ব শর্ত কি, একটা আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে সমন্বয়ের যে প্রচেষ্টা, সেটা একটা পূর্ব শর্ত। আচ্ছা, এরপরে এসছে সহজ উপলব্ধি। আমরা জানি প্রতিষ্ঠানে যারা কাজ করে থাকেন, যারা অধস্তন বা যারা কর্মী পর্যায়ে মাঠ পর্যায়ে থাকেন, তারা সব কিছু একটা উপলব্ধি আছে। সহজ উপলব্ধিতে কাজ করা কিন্তু সবার পক্ষেই দ্রুত এবং অল্প সময়ে দ্রুত করা যায়, যেহেতু জানে কিভাবে, কখন, কোথায়, কার আদেশে কাজগুলো করা যাবে, এই সম্পর্কে আগে থেকে যেহেতু সবাই বুঝতে পারে, জানতে পারে, এই জন্যে কাজগুলো সহজে মাঠ পর্যায়ে করা যায় বা করতে পারে। এই সহজ উপলব্ধিটা কেন সম্ভব, যেহেতু আমাদের আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগটা হচ্ছে। আনুষ্ঠানিক যোগাযোগের পূর্বশর্ত কি, আগে থেকে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমাদের যোগাযোগটা করা হয়ে থাকে, নিয়ম নীতি অনুযায়ী যোগাযোগটা করা হয়ে থাকে, এই জন্য এখানে ভুল মুক্ত থাকে এবং সহজ উপলব্ধি হয়। এরপর হচ্ছে সহজ কর্তৃত্ব অর্পণ। কর্তৃত্ব অর্পণ আমি এর আগে পড়িয়েছি তোমাদের সংগঠন কাঠামোতে। কর্তৃত্ব অর্পণ হচ্ছে কি, একেবারে উপর বা শীর্ষ স্তর থেকে পর্যায়ক্রমে যখন বিভিন্ন নিম্নের আর কি অধস্থন বিভিন্ন নির্বাহীর কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, সেটা হচ্ছে কর্তৃত্ব অর্পণ। একদম শীর্ষ পর্যায়ে যিনি থাকেন তার কিছু ক্ষমতা তার অব্যাহত পরে যিনি আছেন তার হাতে দিল, আবার তিনি তার অব্যাহত পরে যিনি আছেন তার হাতে কিছু ক্ষমতা দিল কর্তৃত্ব সহযোগে, সেটাই হচ্ছে কর্তৃত্ব অর্পণ। তাহলে এই আনুষ্ঠানিক যোগাযোগের একটা বিরাট সুবিধা হচ্ছে সহজ কর্তৃত্ব অর্পণ। কর্তৃত্ব অর্পণ কে করেন, ঊর্ধ্বতন অধস্থনের কাছে করে থাকেন। আনুষ্ঠানিক যোগাযোগ সংগঠনের একটা আনুষ্ঠানিক কাঠামো অনুসারে হয়ে থাকে, তাই না? সংগঠনে যখনই আনুষ্ঠানিক কাঠামো থাকে সেখানেই যোগাযোগগুলি আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ম নীতি মেনে হয়। এই জন্য এইরূপ যোগাযোগে ঊর্ধ্বতনগণ সহজেই অধস্থনের কাছে কর্তৃত্ব এবং দায়িত্বটা হস্তান্তর করতে পারে। আর যদি যোগাযোগটা অনানুষ্ঠানিক হয় তখন কিন্তু কর্তৃত্ব দায়িত্ব হস্তান্তরে একটা বিশৃঙ্খলা চলে আসবে। আমি হয়তো দিয়ে গেলাম, পরে এসে দেখলাম যে কেউ করলো না, যেহেতু যোগাযোগটা সুসংগঠিত ছিল না, এটা নীতি অনুযায়ী করা হয় নাই, এই জন্যে ওটা
মানার প্রবণতাও কম থাকে। এরপরে এসছে সুনাম বৃদ্ধি। আনুষ্ঠানিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে সংগঠনের বাহ্যিক পক্ষের সাথে কিন্তু কি হয়, একেবারে নিরেট যোগাযোগ সম্ভব হয়। হ্যাঁ, যেমন বিভিন্ন কৌশলাদি বিনিময় করার জন্য তারা বার্ষিক প্রতিবেদন, তারপরে প্রেস কনফারেন্স, নিউজ রিলিজ, যেগুলো আমরা সাধারণত বাহ্যিক পর্যায়ে যে যোগাযোগগুলো হয়ে থাকে এবং লিখিতভাবে যে যোগাযোগ মাধ্যমগুলি পড়েছি, সেখানে আমরা কিন্তু বারবার এই জিনিসগুলি পড়েছি, যেমন বার্ষিক প্রতিবেদন, তারপর প্রেস কনফারেন্স, নিউজ রিলিজের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিও পায় এবং বাইরের পক্ষসমূহ, বাহ্যিক পক্ষসমূহের সাথে সুসম্পর্ক স্থাপন করা যায়। তাহলে আমরা কি দেখছি, অনানুষ্ঠানিক যোগাযোগের যে সুবিধার পয়েন্টগুলো পড়লাম, সেগুলো মাধ্যমে এই চিরাচরিত একটা প্রতিষ্ঠানের চিরাচরিত যে পদ্ধতি আছে, আনুষ্ঠানিক পদ্ধতি, নিয়ম নীতি মেনে যেগুলো করা হচ্ছে, তাতে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সূত্র হিসাবে ব্যবহার। এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসছে, তোমাদের প্রায় আসছে যে আনুষ্ঠানিক যোগাযোগের চ্যানেলে যোগাযোগ পদ্ধতি সূত্র হিসেবে ব্যবহার করা হয় বা কিভাবে করা হয়, বা কেন আনুষ্ঠানিক পদ্ধতিকে অনেক সময় সূত্র হিসেবে ব্যবহারের মাধ্যম বলা হয়। এরকম করে ঘোরায় প্রশ্নগুলি আসে, তোমরা খেয়াল করবা। এই প্রত্যেকটা পয়েন্টের সাথে তোমাদের 1 নম্বরের প্রশ্ন জড়িত। আচ্ছা, এখন আসো আমরা খুব কাছাকাছি যেটা আনুষ্ঠানিক যোগাযোগের সাথে আরেকটা যোগাযোগ মাধ্যম, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। সেটা কি? অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে আনুষ্ঠানিক যোগাযোগের অন্তরালে একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটাকে বলা হয় যে অনানুষ্ঠানিক সম্পর্ক। এটা কর্মীতে বা কর্মীতে নির্বাহীর সাথে, ঊর্ধ্বতন অধস্থনের সাথে সম্পর্কগুলো গড়ে ওঠে। এটা মাঝে মাঝে কোনো প্রতিষ্ঠানে এত জোরালো থাকে, এত শক্তিশালী থাকে, দেখা যায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সম্পর্কেও এটা হার মানিয়ে ফেলে। তাহলে অনানুষ্ঠানিক সম্পর্কটা প্রতিষ্ঠানে কি হয়, আনুষ্ঠানিক সম্পর্কের অন্তরালে গঠিত হয়ে থাকে। শুধু প্রতিষ্ঠানেই না, হাটে বাজারে, কোনো মার্কেটে বা কোনো ধর্মীয় স্থানে, বা আমরা হাঁটতে হাঁটতে প্রতিবেশীতে কতগুলো যোগাযোগ সংগঠিত হয়, ওগুলো কিন্তু অনানুষ্ঠানিক যোগাযোগ। এগুলো যদিও আমরা সংগঠনের পর্যায়ে ফেলতে পারি না, এগুলো অনানুষ্ঠানিক যোগাযোগ। কিন্তু সংগঠনের অনানুষ্ঠানিক যোগাযোগ কি, কোনো নিয়ম নীতি অনুসরণ না করে যখন 2 বা ততোধিক পক্ষের মধ্যে যোগাযোগ সংগঠিত হয়, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এবং এখানে যোগাযোগ পক্ষসমূহ যারা বিদ্যমান থাকেন, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা থাকে, একটা সামাজিক সম্পর্ক থাকতে পারে, বা তাদের মনের মিল থাকতে পারে। এই সমস্ত কারণগুলোতে এই সম্পর্কটা জোরদার হয়। কিন্তু এটা মনে রাখবা যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক সম্পর্কের অন্তরালে একটা জোরদার শক্তিশালী একটা অনানুষ্ঠানিক সম্পর্ক থাকে, এবং সেই সম্পর্কটার কারণেই প্রতিষ্ঠানের কখনো কখনো এটা খুব নেগেটিভলি আসে, কখনো কখনো খুব পজিটিভলি আসে। পজিটিভলি হয়তো দেখা যায় প্রতিষ্ঠানের কাজগুলো খুব দ্রুত সম্পাদন হচ্ছে, প্রতিষ্ঠানের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সবাই প্রতিষ্ঠানকে একটা পরিবারের মতো ভেবে কাজগুলোকে খুব সহজ সমাধান করছে। আবার যদি নেগেটিভ হয়, তখন প্রতিষ্ঠানের যে তথ্য, সে বিকৃতি হয়ে যায়। এখন আমরা কি পড়লাম যে অনানুষ্ঠানিক যোগাযোগ কি এবং আনুষ্ঠানিক যোগাযোগ কি, এর সুবিধা। এই সাথে আমি একটু প্রশ্ন আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগের অসুবিধা। অসুবিধাটা কখন আসে? যখন অনানুষ্ঠানিক যোগাযোগগুলি শক্তিশালী হয়ে যায়, তখন কিন্তু আনুষ্ঠানিক যোগাযোগের আমরা কিছু অসুবিধাও পেয়ে থাকি। আমি একটু আলোচনা করছি, তোমরা দেখো অনানুষ্ঠানিক যোগাযোগের অসুবিধাগুলো কি। অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধাটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠানে সময়ের অপচয়। এটা আমি কেন এর আগে, এটা আলোচনার আগে কেন অনানুষ্ঠানিক যোগাযোগ কি বললাম, সময়ের অপচয় কখন হয়? আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে। যেহেতু এটা নিয়ম নীতি মেনে একটা নির্দিষ্ট সময়ে একজনকে তথ্য পাস করবে, আরেকজনকে করবে, এরকম করে সময় লাগে। এর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগটা আসতে কি করে ফেলে, জায়গা করে ওদের মধ্যে ঢুকে যায়। এরপরে এসছে যেমন নমনীয়তার অভাব। আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকে, কিছু কিছু
ব্যাপার থাকে, যখন হঠাৎ দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হয়, তখন এই আনুষ্ঠানিক সম্পর্ক যদি শক্তিশালী থাকে, তখন কিন্তু সেই সম্পর্ককে ডিঙ্গিয়ে অনানুষ্ঠানিক সম্পর্ক খুব বেশি কাজ করতে পারে না। এবং এই জন্যে অনর প্রকৃতির যে যোগাযোগগুলি, আনুষ্ঠানিক যোগাযোগ, পরিবর্তন করা যায় না বলে এই নমনীয়তা পরিলক্ষিত হয়, নমনীয়তার অভাব পরিলক্ষিত হয়। এরপর যেমন আমরা বলতে পারি পক্ষসমূহের মধ্যে কর্তৃত্বসুলভ মনোভাব তৈরি হয়ে যায়। কোন পক্ষ? আমরা জানি দুটো পক্ষ থাকে একটা যোগাযোগ কেড়ে নেয়, একটা হচ্ছে প্রেরক আর পক্ষ হচ্ছে প্রাপক। এখন যদি যিনি প্রেরণ করেন, তার মধ্যে যদি কর্তৃত্বসুলভ একটা মনোভাব চলে আসে, তখন কিন্তু আমরা দেখি যে অধস্তনরা মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তারা অনেক সময় এই কর্তৃত্বসুলভ মনোভাবটাকে শরীরতান্ত্রিক মনে করে বলে তারা খুব বেশি এটাকে গ্রহণ করতে পারে না। এরপর এসছে ব্যক্তিগত সৃজনশীলতা, উদ্যোগের অভাব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। দেখো, ব্যক্তিগত সৃজনশীলতা কি? ব্যক্তিগত সৃজনশীলতা হচ্ছে আমি কিছু করতে পারছি, নতুন কিছু ভাবতে পারছি, সেটাকে আমি উপস্থাপন করে দেখাবো, সেটাকে আমি প্রকাশ করে দেখাবো। এই প্রকাশ শক্তিটা অনেক সময় কি হয়, আনুষ্ঠানিক যোগাযোগে শক্তিশালী থাকবে। এবং আনুষ্ঠানিক যোগাযোগ যেহেতু নিয়ম নীতি মেনে করতে হয়, এই জন্য এটাকে খুব বেশি চেঞ্জ করার উপায় থাকে না বলে কোনো নির্বাহী বা প্রতিষ্ঠানের যে কোনো ব্যক্তি, যে কোনো মানবীয় সম্পদের যে সৃজনশীলতা আছে সেটা নষ্ট হয়ে যায়। তারা তাদের যে চিন্তা চেতনা সেটাকে প্রকাশ না করে একটা প্রচলিত নিয়মেই ওরা সবসময় চলতে হয়। এই জন্যে ওরা তাদের নৈপুণ্যতা প্রকাশ করতে পারে না। এরপর এসছে ব্যক্তিগত সম্পর্কের অভাব। আমি কি বলেছি যে অনানুষ্ঠানিক সম্পর্ক হচ্ছে একটা ব্যক্তিতে একটা শক্তিশালী সম্পর্ক, যেটা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক সম্পর্কের অন্তরালে গড়ে ওঠে। তাহলে আনুষ্ঠানিক যোগাযোগ যেহেতু নির্ধারিত নিয়ম নীতিতে সংগঠিত হয়, এসব যোগাযোগ পক্ষগুলির মধ্যে খুব বেশি একটা ব্যক্তিগত সম্পর্ক আসতে পারে না। আর এরপরে কমে আসছে। এরপরে লাস্ট যেগুলো সেটা বলবো ব্যয়বহুল এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। ব্যয়বহুল কেন? আমরা জানি যে নিয়ম কানুন রীতিনীতি মেনে আনুষ্ঠানিক যোগাযোগগুলো করা হয়, এবং অনেক সময় দেখা যায় অপ্রয়োজনীয় কিছু কাজ আমাদের হয়তো একবার হয়ে গেছে, এখন প্রয়োজন নাই, কিন্তু সেটাকে ঠিকই নিয়মের কারণে আবার পুনরায় করতে হয়, পুনরায় কর্মীদেরকে জানাতে হয়, বুঝাতে হয়। এদের জন্য বিভিন্ন ফর্মালিটিস করে চিঠিপত্র আদান প্রদানে আমাদের ব্যয়গুলো বেড়ে যায়। তারপরে নিয়মের ভেতরে থাকলে যেটা অনেক সময় হয়, যেমন সৃজনশীলতা প্রকাশ করতে পারে না। ওরা হয়তো নিজেই কিছু করে ফেলতে পারতো, কিন্তু সময় নিয়ে বসে আছে, উপর থেকে অর্ডার আসবে, তারপর ওরা করবে, কিন্তু এর মধ্যে সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হওয়া মানে আমাদের শ্রমঘণ্টা নষ্ট হওয়া, এতেও ব্যয় বেড়ে যায়। আর সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এটা এই সময় যে কথাটা বললাম সেটার সাথে জড়িত। এখন আমরা দেখছি যে অনেক সীমাবদ্ধতা আছে, এমন অনেক সুবিধা আছে, তারপরে সীমাবদ্ধতাগুলো কখনোই সুবিধাকে কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। এই আমাদের সীমাবদ্ধতাগুলি কেন জানতে হবে? যেন এগুলিকে অতিক্রম করে আমরা যে কোনো প্রতিষ্ঠানে নিয়ম নীতি শুদ্ধ যোগাযোগ পদ্ধতিকে কি করতে পারি, গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারি। এই জন্যে আমরা এই যোগাযোগের দুটো জিনিস জানলাম, ভালো এবং মন্দ, সুবিধা এবং অসুবিধা। এ দিয়ে আমরা ভবিষ্যতে একটা সুন্দর আনুষ্ঠানিক যোগাযোগ চ্যানেল গড়ে তুলতে পারবো। আচ্ছা যাক, আমি তোমাদেরকে একটু পয়েন্টগুলো লিখে দিচ্ছি, কারণ পরে হয়তো তোমরা এটা মনে থাকবে না, আমি মুখে মুখে বলছি। তোমরা দেখো স্ক্রিনে আমি পয়েন্টগুলো লিখছি। 1 নম্বর পয়েন্ট,
অসুবিধা। এক হচ্ছে কি সমন্বয়ের অভাব, দুই নমনীয়তার অভাব, তিন কর্তৃত্বসুলভ মনোভাব, চার ব্যক্তিগত সম্পূর্ণ প্রদর্শনে বাধা, পাঁচ ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টিতে বাধা, ছয় ব্যয়বহুল, সাত যে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এগুলো আমি মুখে মুখে আলোচনা করেছি, এখন আবার পয়েন্টগুলো লিখে দিলাম। বিলম্ব, এখন পয়েন্টগুলো লিখে দিলাম যেন তোমরা পরে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।